করে একটু করে পরিচয় দিয়ে দাও। পরিচয়গুলো এমন হবে যেন তুমি ইন্টারভিউ দিচ্ছ, ঠিক সেই রকমের একটু পরিচয় আমাকে দিয়ে দাও। প্রথমে আশিস পাল, তুমি তোমার পরিচয় দাও। তুমি কে, তোমার জেলা কোথায়, তুমি কি করেছো এখন পর্যন্ত, কি ডিগ্রি নিয়েছো, টেট পাস করেছো, তারপরে কেন প্রিপারেশন নিচ্ছ, সমস্ত কিছু ডিটেল জানাও। আশিস পাল, বলো। হ্যাঁ স্যার। বলো, মানে তুমি ইন্টারভিউ দিচ্ছ এমন ভাবে বলো। আমি আমার নাম আশিস পাল। আমি মুর্শিদাবাদ জেলার সারগাছি অন্তর্গত এলাকার। আর স্যার আমি 2015 সালে মাধ্যমিক এবং 17 সালে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর 17-19 ব্যাচে ডিএলএড কমপ্লিট করেছি। আচ্ছা, এবং টেট পাস করার পরে আজকে তুমি এই প্রস্তুতি নিচ্ছ ইন্টারভিউর জন্য। যখন ইন্টারভিউ দিতে যাবে তখন তুমি বলবে এবং টেট 2022 পাস করার পরেই আজকে আমি আপনাদের সম্মুখে ইন্টারভিউ দিতে উপস্থিত হয়েছি। বোঝা গেল? হ্যাঁ ওকে, ইন্দিরা দাস, তোমার পরিচয় তুমি দাও। হ্যাঁ স্যার, আমি ইন্দিরা দাস। আমি হুগলি জেলার ভদ্রেশ্বর থেকে আসছি। আমি 19-21 সালে বিএড কমপ্লিট করার পর আজকে 2022 সালে টেট পাস করে ইন্টারভিউ দিতে এসেছি। ওকে, লাবণ্যা, তুমি তোমার পরিচয় দাও। ডিসপ্লেতে টাচ করো, একটা মাইকের অপশন পাবে এবং সেখান থেকে তোমরা কথা বলতে পারবে। আচ্ছা মামনি, তুমি তোমার পরিচয় দাও। হ্যাঁ স্যার, আমার নাম মামনি মণ্ডল। আমি বীরভূম জেলার অন্তর্গত দুবরাজপুর ব্লকের অধীনস্থ একটা স্থানের বাসিন্দা। আমি 2022 সালে টেট পাস করার পর এখানে ইন্টারভিউ দিতে এসেছি। ওকে, সুদেশনা, তোমার পরিচয় দাও। সুদেশনা। বর্ধমান জেলার দুর্গাপুরের পারুলিয়া গ্রামের বাসিন্দা। আমি 2010-এ মাধ্যমিক পাস করেছিলাম। 2012-তে এইচএস পাস করেছি। 16-18 ব্যাচে ডিএলএড পাস করেছি। আর এখন প্রাইমারি টেটে উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছি। ভেরি গুড, তাহলে এইভাবে পরিচয় দিতে হবে। সুরাইয়া পারভিন, তুমি তোমার পরিচয় দাও। পরিচয় অবশ্য ডিস্ট্রিক্ট থাকবে, জেলা থাকবে। সুরাইয়া পারভিন। আমি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার অন্তর্গত শেখদিঘি গ্রাম থেকে এসেছি। আমি 2015 সালে মাধ্যমিক এবং 2017 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। তারপর 17-19 ডিএলএড পাস করেছি। তারপর 2022 পাস করে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছি। ঠিক আছে, এই তারপর 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 কথাগুলোকে বাদ দিতে হবে। পরিচয় সবসময় সংক্ষিপ্ত হবে, ছোট্ট করে পরিচয় হবে। পরিচয় বলতে গিয়ে বেশি বড় যেন না হয়ে যায়। ওকে স্যার। অঞ্জলি, তুমি তোমার পরিচয় দাও। হ্যালো স্যার, আমি অঞ্জলি মণ্ডল। আমি পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত ভগবানপুরের বাসিন্দা। আমি 2013 সালে মাধ্যমিক পাস করেছি। 2015 এইচএস, 2020-21 ব্যাচে বিএড পাস করেছি। তারপর 2022 সালে টেট পাস করে এখন ইন্টারভিউ দিতে এসেছি। ওকে, মনীষা, তুমি তোমার ইন্টারভিউ দাও, পরিচয় দাও। মনীষা দেপাল। হ্যালো স্যার, বলো শুনতে বলো, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি, বলো। স্যার, আমি মনীষা দে পাল। আমি 2012 সালে মাধ্যমিকে পাশ করেছি এবং 2014 সালে এইচএসএ পাস করি এবং 2017 সালে সংস্কৃত নিয়ে অনার্স পাস করি। তারপরে 2017-19 ব্যাচে বিএড করি এবং 2022 সালে আমি প্রথমবার টেটে বসি এবং টেট পাস করি। ওকে, প্রিয়াঙ্কা, তুমি তোমার ব্যাপারে বলো। প্রিয়াঙ্কা, তুমি তোমার ব্যাপারে তোমার পরিচয় দাও। ওকে, চলো তাহলে পরে ইন্টারভিউর ক্ষেত্রে প্রথম যে প্রক্রিয়া সেটা হচ্ছে পরিচয় পর্ব। পরিচয় পর্ব, সেখানে তুমি কিভাবে দেবে, প্রত্যেকের নিজের বলার আলাদা আলাদা রকমের টেকনিক থাকে, তবে তার মধ্যে কিছু কিছু জিনিস কমন রাখতেই হবে।
সেটা হচ্ছে তুমি তোমার নাম বলবে, তুমি কোন জেলার কোন গ্রাম থেকে এসেছো সেটা বলবে, মাধ্যমিক কবে, উচ্চ মাধ্যমিক কবে, ডিএলএড কবে, এবং টেট 2022 পাস করেই আজকে ইন্টারভিউ দিতে এসেছি এই কথাটা কিন্তু যুক্ত করে দেবে। সমস্ত ডিগ্রি বলতে গিয়ে কিন্তু তোমার অনেক সময় নষ্ট হবে, এই জন্য যখন তুমি ফর্ম ফিল আপ করেছো সেইখানে যে যে ডিগ্রি দিয়েছো সেই ডিগ্রিগুলোকে তুমি উল্লেখ করবে। এবং তুমি যেমন তুমি পরিচয় দেবে সেই পরিচয় থেকেও কিন্তু তোমার প্রশ্ন হবে, অর্থাৎ তুমি যে জেলার নাম বলবে সেই জেলা থেকে কিছু প্রশ্ন উঠে আসবে, তুমি যে ইউনিভার্সিটির নাম বলবে সেই ইউনিভার্সিটি থেকেও প্রশ্ন কিছু উঠে আসবে, তুমি যদি ডিএলএড এর কথা উল্লেখ করো অবশ্যই করতে হবে, পেডাগজিক্যাল কিছু প্রশ্ন উঠে আসবে। প্রাইমারি টেটের ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ। কেন এতটা গুরুত্বপূর্ণ? অন্যান্য চাকরি পরীক্ষার থেকে প্রাইমারির ইন্টারভিউর যে প্রক্রিয়াটা সেটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য চাকরি পরীক্ষাতে কি হয় যে তুমি যে পরীক্ষাটা দিয়েছো, ধরো হয়তো 90 মার্কের পরীক্ষা হয়েছে, সেই 90 এর মধ্যে তুমি কত পেয়েছো সেটাকে ধরে নেওয়া হয়, এবং ইন্টারভিউতে তুমি কত পেলে সেটাকে ধরে নেওয়া হয়, দিয়ে টোটাল 100-র মধ্যে একটা মেরিট লিস্ট প্রকাশ হয়। কিন্তু প্রাইমারি ক্ষেত্রে ইন্টারভিউ এতটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে তুমি যদি টেটে 150-তে 150 পেয়ে যাও তাহলেই তুমি কিন্তু মেরিট লিস্টে যখন বানানো হবে মেরিট লিস্ট তখন তোমার মাত্র 5 নাম্বার তোমাকে দেওয়া হবে। এবার তুমি তো 150-তে 150 পাওনি, তুমি যত পার্সেন্ট পেয়েছো 5-এর ঠিক তত পার্সেন্ট তুমি পাবে। ইন্টারভিউ নাম্বার কিভাবে অ্যাড হয়? ইন্টারভিউ নাম্বারে কোনো পার্সেন্টেজ অ্যাড হয় না, অর্থাৎ গোটা গোটা নাম্বার অ্যাড হয়। তুমি 10-এর মধ্যে 6 পেয়েছো তাহলে 6 অ্যাড হয়ে যাবে, তুমি 10-এর মধ্যে 7 পেয়েছো 7 অ্যাড হয়ে যাবে, তুমি 10-এর মধ্যে 2 পেয়েছো তাহলে পরে 2 অ্যাড হবে। তাহলে পরে টোটাল যে 50 মার্কের মেরিট তৈরি হয় সেই মেরিটে এই ইন্টারভিউর গুরুত্ব আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই যে ইন্টারভিউ, এই ইন্টারভিউ এমন একটা জায়গা যে তুমি যদি টেট পরীক্ষা খারাপ দিয়ে থাকো, মানে তুমি কোনো রকমে পাস করেছো, তুমি 82 পেয়ে পাস করেছো বা তুমি 90 পেয়ে পাস করেছো, কিন্তু ইন্টারভিউ ভালো দিয়ে দিলে, ইন্টারভিউতে ভালো নাম্বার চলে এলো, তাহলে যেই ছেলেটা 150-তে 150 পেয়ে গেছে, ধরে নাও, পায় না নর্মালি, ধরে নাও পেয়ে গেছে কেউ একজন, তার থেকেও তুমি কিন্তু এগিয়ে যাবে যদি ইন্টারভিউ ভালো হয়। এমন একটা জায়গা যে তোমাকে খুব উপরে উঠে দিতে পারবে মেরিট লিস্টের, অথবা মেরিট লিস্টের খুবই নিচে নামিয়ে দিবে, ফলে তুমি কিন্তু তোমার যে জায়গাটা পাওয়ার কথা ছিল সেটা তুমি পাবে না। এই জন্য ইন্টারভিউ খুবই গুরুত্বপূর্ণ। অলিপর্ণা, তুমি তোমার পরিচয় দাও। যারা জয়েন করছো তারা পরিচয় দিয়ে জয়েন করো। নূর চৌধুরী, তুমি তোমার পরিচয় দাও। কিভাবে তুমি তোমার পরিচয় দেবে ইন্টারভিউর সামনে গিয়ে, ইন্টারভিউ বোর্ডে গিয়ে? কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, পরিচয় দাও। পূজা, তুমি তোমার পরিচয় দাও। পরিচয় লাগবে, যেমন প্রথমে সবাই মিলে পরিচয় দিল সেরকম পরিচয়, যে আমার নাম পূজা চক্রবর্তী, আমি এই জেলার এই গ্রাম থেকে এসেছি, আমি মাধ্যমিক এত সালে, উচ্চ মাধ্যমিক এত সালে, এবং তারপরে ডিএলএড এত সালে করার পরে টেট 2022 উত্তীর্ণ হওয়ার পরে আজকে আমি এই ইন্টারভিউ বোর্ডের সামনে অর্থাৎ আপনার সম্মুখে উপস্থিত হয়েছি। এই ধরনের একটা তোমার নিজস্ব ইন্ট্রোডাকশন হবে। শুভেচ্ছা, তুমি তোমার মতো করে বলো, শুনতে চাইছি আমি, যেমনটা আগে সবাই বললো। ডিসপ্লেতে টাচ করো, একটা মাইকের অপশন পাবে এবং সেখান থেকেই তোমরা কথা বলতে পারবে। বলো অলিপর্ণা। আচ্ছা, যারা যারা পারছো বলতে, নাম বলছি না, যারা যারা ইন্টারভিউ, যারা যারা এখন নিজের পরিচয় পর্ব বাকি রয়েছে যাদের, তারা কিন্তু একটু বলে যাও। শুরু করো শুরু করো, যারা এখনো বাকি আছো। পাচ্ছি না শুনতে আমি। কি ব্যাপার? নূর চৌধুরী, অলিপর্ণা, প্রিয়াঙ্কা দে, শিলা, শুভেচ্ছা, সুতপা, এদের সবার বাকি রয়েছে। মর্জিনা, নিতা, তোমাদের পরিচয় পর্ব বাকি রয়েছে। অরূপ, নমস্কার স্যার। বলে যাও, আমি শুনছি। স্যার, আমি অলিপর্ণা দত্ত। আমি পূর্ব বর্ধমানে কাটোয়া শহরের থেকে এসছি। আমি মাধ্যমিক
কমপ্লিট করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 2008 সালে, উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে 2010 সালে, আর 2013 সালে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি জুলজি সাবজেক্ট নিয়ে। আর আমি 2016 থেকে 18 ব্যাচে বা সেশনে আমার বিএড কমপ্লিট করেছি, এবং এই 2022 সালের টেট পাশ করে এই ইন্টারভিউতে এসেছি। নেক্সট, পরের জন। পরিচয় দিতে হবে, বলা শুরু করতে হবে, আয়নার সামনে থেকে বলতে শুরু করতে হবে। এটা জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, মোটামুটি ডিসেম্বরের দিকে নোটিফিকেশন আসার চান্স রয়েছে। বেশি সময় নেই, আয়নার সামনে দাঁড়াতে শুরু করতে হবে, বলার চেষ্টা করতে হবে। পরবর্তী যারা আছো বলো, একটু বলো, তারপর তখন ক্লাসের কোশ্চেনে যাব। আগে শুনতে চাইছি আমি। স্যার, আমি বলে যাও। মর্জিনা খাতুন। আমি নদিয়া জেলার চাপড়া থানার অন্তর্গত হৃদয়পুর গ্রাম থেকে আসছি। আমি 2014 সালে মাধ্যমিক পাশ করি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। তারপর 2016 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে। তারপর আমি 2016-18 সেশনে ডিএলএড কমপ্লিট করি। 2021 সালে আমি বিএ কমপ্লিট করি। এখন আপাতত আমি এমএ করছি। তারপর 2022-এ যে টেট এক্সাম হয়েছিল সেখানে আমি কোয়ালিফাই করি। এখন আমি আপাতত ইন্টারভিউ নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। ঠিক আছে, এই আপাতত কথাগুলোকে রিমুভ করতে হবে। আর যে ডিগ্রি তুমি দেখাওনি ফর্ম ফিল আপ করার সময়, সেই ডিগ্রি সম্পর্কে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। কারণ যদি উল্লেখ করবা সেখান থেকে প্রশ্ন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার। নেক্সট, শিলা খাতুন। পরবর্তী আমি বলো। আমি শিলা খাতুন। আমি মুর্শিদাবাদ জেলার বড়া থানার অন্তর্গত খরজুনা গ্রাম থেকে এসেছি। আমি 2009 সালে খরজুনা হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়ে এবং আন্দি এলসিসি হাই স্কুল থেকে 2011 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই। এরপর আমি 2012-14 সেশনে বহরমপুর ডায়েট থেকে ডিএলএড কমপ্লিট করি এবং 2022 সালে আমি টেট পরীক্ষা উত্তীর্ণ হয়ে আজকে এই ইন্টারভিউ প্রক্রিয়ায় যোগদান করতে এসেছি। স্মার্টলি যখন কথা বলবে, স্মার্টলি কথা বলার একটা বৈশিষ্ট্য হচ্ছে বারবার সাবজেক্টকে নির্দেশ করার প্রয়োজন নেই, অর্থাৎ আমিকে বারবার নির্দেশ করার প্রয়োজন নেই। প্রথমে আমি বললে আমি বলা হয়ে গেল, তারপর প্রত্যেকটা সেন্টেন্সের আগে আমি, প্রত্যেকটা সেন্টেন্সের আগে স্যার, এই সমস্ত শব্দগুলোকে কিন্তু ত্যাগ করার চেষ্টা করতে হবে। নেক্সট, পরবর্তীতে কে আছো? রঞ্জনা সাহা, মুর্শিদাবাদ জেলা অন্তর্গত কাঁদি থানার কাঁদি শহর থেকে বিলং করছি। আমি 2009 সালে মাধ্যমিক পাশ করেছি এবং 11 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি। আর আমি 2022 সালে টেট পাশ করে এখন এই ইন্টারভিউতে অংশগ্রহণ করছি। ওকে, নেক্সট, পরবর্তীতে কে আছো? নমস্কার স্যার। নমস্কার, বলো। আমি হাওড়া জেলা আমতা থানার অন্তর্গত। তোমার নাম কি? আমি নিতা পাল। আমি হাওড়া জেলা আমতা থানার অন্তর্গত স্থানের বাসিন্দা। আমি 2013 সালে মাধ্যমিক পাশ করেছি আর 2015 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এবং আমি 2022 সালের যে টেট পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষায় পাশ করেছি এবং এই জন্য ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছি। ওকে, নেক্সট, নেক্সট, আরো কয়েকজন বাকি আছে, একটু বলে দাও ফটাফট। নমস্কার স্যার, আমি কুতুবা প্রামাণিক, পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত উত্তরানীচক গ্রাম থেকে এসেছি। 2008 সালে মাধ্যমিক এবং 2010 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। 2014-16 ব্যাচের ডিএলএড কমপ্লিট করে 2022 সালে টেট উত্তীর্ণ হয়ে আজকে ইন্টারভিউ দিতে এসেছি। ওকে, নেক্সট, ইমাদুল্লাহ। আমি চিন্ময় ঘোষাল,
হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত ধুলেপুর গ্রাম থেকে আসছি। আমি 2016 সালে মাধ্যমিক পাশ করি, 2018 সালে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং 2020-22 সালে ডিএলএড পাস করার পর আমি 2022 সালে টেট পরীক্ষায় বসি এবং তাতে উত্তীর্ণ হয়েছি। বর্তমানে আমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছি। ওকে, নেক্সট বলে যাও। শুনতে পাচ্ছি না। ডিসপ্লেতে টাচ করো, একটা মাইকের অপশন পাবে এবং সেখান থেকে কথা বলতে পারবে। ঠিক আছে, চলো আর তাহলে শুনছি না। যারা যারা বলেছো খুব ভালো বলেছো, আরো একটু বেটার ওয়েতে বলার চেষ্টা করতে হবে, বারবার এটাকে প্র্যাকটিস করতে হবে আয়নার সামনে, তাহলে পরে আরো বেশি স্ট্রং হয়ে যাবে। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। বলো চিন্ময়। স্যার, আমি 2016 সালে মাধ্যমিক আর 2018 সালে উচ্চ মাধ্যমিক, তো তারপরে 20-22 সালে ডিএলএড করেছি। আর ওই 18 থেকে 20 যে সালটা, ওই সালটা আমি প্যারামেডিক্যাল কোর্স করেছিলাম। তো এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো? মানে ওনাদের সামনে তো বলা যাবে না যে আমি প্যারামেডিক্যাল কোর্স থেকে এখানে এসেছি, এটা তো বলা যাবে না, কারণ অন্য একটা ব্যাপার থেকে এই লাইনে আসাটা তো বলা উচিত হবে না। তো ওটা কিভাবে আমি বলতে পারবো? তুমি বলতে পারবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। তোমাকে প্যারামেডিক্যাল সম্পর্কে কিছু তথ্য জেনে রাখতে হবে। তুমি একটু মিউট করো, আমি বলছি ব্যাপারটা। আমাদের পরিচিত একজন দাদা, সে ইন্টারভিউ দিয়েছে। তো সে 2009 সালে মাধ্যমিক দিয়েছিল এবং 11 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছিল। তার 2 বছর পরে সে গ্র্যাজুয়েশন করতে শুরু করে, মিডলে কিন্তু 2 বছরের গ্যাপ। যখন সে ইন্টারভিউ দিতে যায় তখন তার মাথায় একটা টার্গেটই ছিল যে আমি এই গ্যাপটা ইন্টারভিউয়ারদেরকে বলবো। এই জন্য সে উল্লেখ করে দিয়েছিল যে স্যার আমি 2009 সালে মাধ্যমিক এবং 2011 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি, তার 2 বছর আমি বিশেষ কারণে সময় দিতে পারিনি এবং তারপরে গ্র্যাজুয়েশন করেছি এত সালে, সে উল্লেখ করে দিয়েছে। এবার যখন বলে দেওয়া হলো যে ওই 2 বছর আমি সময়টাকে অন্য কোনো কাজে লাগিয়েছি, তখন ইন্টারভিউয়ার যারা আছে তারা কিন্তু প্রশ্ন করলো যে সেই 2 বছর আপনি কি করেছেন। আর সেই দাদাটা চাইছিল যে আমাকে যেন ওই প্রশ্নটাই করা হোক যে ওই গ্যাপটাতে আমি কি করেছি। কারণ কি? কারণ ওই গ্যাপে যা করেছে সেই সম্পর্কে তার পুরো ডিটেলস জানা আছে। সে কি করেছে? সে একটা এনজিও প্রতিষ্ঠা করেছিল, ওই জনসাধারণ সমাজ সেবা করে, কোথাও পড়ানো, ক্লাস নেওয়া ছোট বাচ্চাদেরকে, এই ব্যাপারগুলো সে করেছিল এবং সে এনজিও সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়ে কিন্তু গিয়েছিল। এবং তার যে ইন্টারভিউ হয়েছিল সেটা পুরোটাই এনজিওর উপরেই হয়েছিল। অর্থাৎ এনজিও বলতে কি বোঝেন, আপনারা সেখানে কি কি কাজ করেন, কতগুলো ক্যাম্প করেছেন, কতগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প করেছেন, এই সমস্ত দিকে কিন্তু তার ইন্টারভিউটা পুরোটা চলে যায়। এই জন্য তুমি যদি মনে করো যে আমি প্যারামেডিক্যাল সম্পর্কে কিছু ইনফরমেশন নিয়ে যাব, তাহলে পরে কিন্তু তুমি সেটাকে খুব ভালো করে হাইলাইট করে বলতে পারো, অসুবিধার কোনো কিছু নেই। এবার তোমার যদি মনে হয় যে না আমার প্যারামেডিক্যাল সম্পর্কে সেরকম কোনো ইনফরমেশন নেই আমার কাছে, তখন তুমি যদিও হাইড করো তাদের কাছে কিন্তু ধরা পড়ে যাবে, কারণ এটা গ্যাপ তারা কিন্তু দেখতেই পাবে, তাদের কাছেও ডেটা আছে। এমনটা নয় যে আমরা যে ডেটাটা বলছি, যে তথ্য আমরা বলছি সেই তথ্যটা আমাদের কাছে জানছে, সেটা নয়। তাদের কাছেও তথ্য লেখা আছে, তাদের কাছে সিট আছে, সেই সিটে তারা দেখতে পাচ্ছে যে তুমি কখন মাধ্যমিক দিয়েছো, তুমি কখন উচ্চ মাধ্যমিক দিয়েছো। তবুও তোমাকে প্রশ্ন করা হচ্ছে তুমি তোমার পরিচয় বলো, কারণ তোমার বলার ক্যাপাসিটি, তুমি কিভাবে বলতে পারো, নিজেকে কিভাবে উপস্থাপন করতে পারো, সেটাই তারা জানতে চাইছে। এবার বলো চিন্ময়। এবার এটা তো প্যারামেডিক্যাল একটা প্রফেশনাল কোর্স, তো এবার যদি বলে প্রফেশনাল কোর্স ছেড়ে তুমি আবার এই সব লাইনে আসছো কেন? তো ওটাও তো একটা সমাজসেবামূলক কাজ। প্যারামেডিক্যালটা মেডিকেল লাইন যেহেতু, যদি সমাজসেবামূলক কাজ, সেটা ছেড়ে তুমি এতে আসছো কেন? অবশ্যই সমাজসেবামূলক কাজ, প্যারামেডিক্যাল একটা সমাজসেবামূলক কাজ, সে নিয়ে আমার মনে কোনো প্রকারের সন্দেহ নেই। তবে স্যার, আমার ক্ষেত্রে ছোট বাচ্চাদের, বিশেষ করে প্রাইমারি লেভেলে পড়ানোর ক্ষেত্রে আমার ছোট বাচ্চাদের সঙ্গে মিশতে ভালো লাগে,
তাদের সাথে কথা বলতে ভালো লাগে, তাদেরকে পড়াতে ভালো লাগে, এবং তাদের কাছ থেকেও আমার মনে হয় যে ছোট 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 কিছু জ্ঞান অর্জন করা যায়। আমরা অনেকটা সময় পার করে আসি যেখানে আমাদের অনেক কিছু মিসিং হয়ে যায়, যে তথ্যগুলো জানতে পারি না, কিন্তু ছোট বাচ্চাদের সঙ্গে থেকে মিশে তাদের কাছে নতুন নতুন তথ্য জানা যায়। তাদেরকে শেখানোর ক্ষেত্রে আমি একটা আলাদা রকম আনন্দ উপভোগ করি। এই জন্য আমি একজন প্রাইমারি শিক্ষক হতে চাই। তোমার অ্যান্সার সবসময় হবে এমন ভাবে যাতে তুমি, তোমার মন সেটা চাইছে যে তুমি তোমার শিশুকে আনন্দ দিতে চাইছো, সেবা করছো। তুমি একজন রাজমিস্ত্রি, সেও দেশের সেবা করছে, সে বিল্ডিং বানাচ্ছে, দেশের সেবা করছে। যে চাষবাস করছে সেও দেশের সেবা করছে। যে প্যারামেডিক্যাল আছে সেও দেশের সেবা করছে। যে ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছে, যারা টিচিং লাইনে আছে তারাও কিন্তু দেশের সেবা করছে। প্রত্যেকেই দেশের সেবা করছে। এমন কোনো ব্যক্তি পৃথিবীতে নেই যে যে তার নিজের দেশের সেবা করে না। যে ব্যক্তি কুরকুরের প্যাকেট কিনে খায় সেও দেশের সেবা করে, সে নিজে জানে না যে আমি সেবা করছি, কিন্তু করছে। কিভাবে না, তো ট্যাক্স দিয়ে সেবা করছে দেশে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে উদ্দেশ্যটা কি। সেবা তো হচ্ছেই, তাহলে এখানে তোমার উদ্দেশ্য হচ্ছে ছোট বাচ্চাদেরকে বা শিশুদেরকে পড়ানোর ক্ষেত্রে, বা তুমি যখন পড়াও তখন তুমি একটা আলাদা আনন্দ উপভোগ করো। আর সেই আনন্দ উপভোগ করার জন্য, যেহেতু তাকে পড়াতে ভালো লাগে তোমার, এই জন্য তুমি এই টিচিং লাইনে বা প্রাইমারি স্কুলে তুমি অ্যাজ এ টিচার হিসাবে নিযুক্ত হতে চাও। বলো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। তো আমি প্রথমেই যেটা শুরু করেছিলাম, যেটা বলছিলাম যে ইন্টারভিউ গুরুত্বটা কেন এতটা বেশি। তারপরে বুঝতেই পারছো যে মেরিট লিস্ট হবে 50 নাম্বারের। আর এই 50 নাম্বারের মধ্যে 10 নাম্বার হচ্ছে ইন্টারভিউ প্লাস অ্যাপটিটিউড। হ্যাঁ, অ্যাপটিটিউড নিয়ে এখন একটা ধারণা চলছে যে অ্যাপটিটিউড মানে হচ্ছে বোর্ড ওয়ার্ক, বোর্ডে করে দেখাতে হবে তাহলে অ্যাপটিটিউড, নইলে অ্যাপটিটিউড নয়। সেই ব্যাপারটা কিন্তু নয়। অ্যাপটিটিউড মানে হচ্ছে প্রবণতার পরীক্ষা। তুমি কিভাবে কথা বলতে পারো সেটাও অ্যাপটিটিউডের মধ্যে পড়ছে। তুমি কিভাবে হেঁটে হেঁটে ক্লাসরুম ইন্টারভিউ যে রুমে ঢুকছো সেটাও একটা অ্যাপটিটিউডের মধ্যে পড়ছে। তুমি কোন ড্রেস পরে গেছো সেটাও অ্যাপটিটিউডের মধ্যে পড়ছে। তুমি কি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে গেছো না নর্মাল ঠোঁট নিয়ে গেছো সেটাও কিন্তু একটা অ্যাপটিটিউড টেস্টের মধ্যে পড়ছে। তারা দেখবে যে তোমার সক্ষমতা কতটা, তোমার কথা বলার ভঙ্গি কেমন, সমস্ত কিছু কিন্তু অ্যাপটিটিউডের মধ্যে পড়ছে। শুধুমাত্র অ্যাপটিটিউড বোর্ড ওয়ার্ক সেটা অ্যাপটিটিউডের মধ্যে পড়ছে, কিন্তু বোর্ড ওয়ার্ক মানেই অ্যাপটিটিউড নয়। অ্যাপটিটিউডের একটা অংশ বোর্ড ওয়ার্ক, কিন্তু বোর্ড ওয়ার্ক মানেই অ্যাপটিটিউড সেটা কিন্তু নয়। তো যাই হোক, 5 করে ভাগ রয়েছে। এবার এই অ্যাপটিটিউড নিয়ে প্রচুর প্রশ্ন চারিদিকে ছড়িয়ে আছে, এই জন্য বোর্ড ওয়ার্ক কিন্তু তোমাদের বিগত যদি তোমরা ইন্টারভিউ গুলো দেখো সেখানে বোর্ড ওয়ার্ক করিয়েছে, তোমাদেরকেও কিন্তু করাতে পারবে। ওকে, কিছু প্রশ্ন থাকলে একটা বলে কথা দাও। ছিল। বলে দাও। স্যার বলছি, আমার ওই 2013 থেকে 15 সালের মধ্যে মাস্টার্স করা আছে, ওটা আমি মেনশন করিনি, ওটা কি ওরা জিজ্ঞেস করতে পারে? জিজ্ঞেস করলে ইগনোর করে দেবে। মাস্টার্স জিজ্ঞেস করলে পরে আমার মনে হয় যেহেতু তুমি মেনশন করো না, ইগনোর করে দাও। আর এমনিতেই প্রাইমারি পরীক্ষা উচ্চ মাধ্যমিক প্লাস ডিএলএড এর, যাদের বিএড আছে তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন মাস্টটা তো দেখাতে হ্যাঁ, ওই হবে। জন্য আমি গ্রাজুয়েশনটা শো করছি। হুম, তাহলে ওটা ইগনোর কি করে করবো স্যার? স্যার আমি ডিএলএড মাস্টার করেছি তাই স্যার। মাস্টার্স ইগনোর করতেই পারো যদি না দেখাও। বলো সুতপা। হ্যাঁ বলছি, আমি ডিএলএড করেছি তাই ফর্ম ফিল আপ করার সময় গ্রাজুয়েশনের সার্টিফিকেটও দেয়নি বা কোনো উল্লেখ করিনি। তো সেখানে ইন্টারভিউর ক্ষেত্রে গ্রাজুয়েশন উল্লেখ করবো না তো? না, উল্লেখ করার দরকার নেই। তুমি যত উল্লেখ করবে তত বেশি প্রশ্ন আসবে। আচ্ছা স্যার বলছি বিএড থাকলে এমএ তো মেনশন করার কোনো ম্যান্ডেটরি নেই, গ্র্যাজুয়েশন দিলেই তো হবে আমার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার তাহলে যদি ওরা আরেকটা, জিজ্ঞেস করে ওই সময় কি করেছিলে, তখন আমি কি সত্যিটা বলবো? ওই সময় তুমি কোন একটা স্কুলে জয়েন করেছিলে মনে হয় না? মাস্টার্সের পরে করেছিলাম। ও আচ্ছা, মাস্টার্সের পরে স্কুল জয়েন করেছিলে। মাস্টার্সের পরে 1 বছর করেছিলাম, তারপরে আবার বিএড এর পরে 1.5 বছর মতো। আচ্ছা, তো যারা স্কুল জয়েন করেছিল তারা স্কুলে কথা বলবে, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে তারা সেটা বলবে। বা যাদের বিয়ে হয়ে গেছে তারা বলবে যে তারপরে আমার বিয়ে হয়ে যায় এবং তার পাশাপাশি আমি প্রিপারেশন নিতে থাকি, কারণ আমার মনের অদম্য ইচ্ছে যে আমি একজন স্কুল শিক্ষক বা স্কুল শিক্ষিকা হব। এইভাবে মানে পুরো ব্যাপারটাই নিজের কন্ট্রোলে থাকে ইন্টারভিউ সময়, শুধুমাত্র নিজের কনফিডেন্স রাখতে হবে। ওকে স্যার। হ্যাঁ, ওকে, চলো
আর কারো কিছু সমস্যা থাকলে বলে দাও, সেগুলো শুনে নি দিয়ে ক্লাসে হ্যাঁ স্যার, বলো। বলছি যে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম কেন্দ্র বিদ্যালয়ে, মানে আচ্ছা। কন্টেক্সচুয়াল বেসিসে যেটা হয় 1 বছরের নিয়েও। তো ওখানে আমাকে জিজ্ঞাসা করেছিল এই বিষয়টা যে আমার গ্রাজুয়েশনটা বাইরে থেকে করেছিলাম, তো ওটা একটা, আর বিএডটাও আমি বাইরে থেকে করেছিলাম, তো দুটোই বাইরে। তো এর জন্য প্রশ্ন জিজ্ঞাসা করছে যে তুমি বাইরে কেন গিয়েছো আর কি, এরকম বলছে। তো ওটার অ্যান্সার কি দেওয়া যেতে পারে, স্ট্রং বলুন তো স্যার। এটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট দুটো রয়েছে, হ্যাঁ, যে বাইরে থেকে করার কারণে। প্রথম কারণ হচ্ছে তুমি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছো, যার কারণে তুমি কিন্তু সময় দিতে পারছো না, এটাই মানে মেন পয়েন্ট। ওকে। আর দ্বিতীয় পয়েন্ট হয় যাদের বাবা কেউ বাইরে সার্ভিস টার্ভিস করছে, সেই ক্ষেত্রটা একটা দেখানো যায়। কিন্তু তুমি কোনোভাবে বলতে পারবে না যে এখানে আমার একাডেমিক কমে যাবে, নাম্বার কমে যাবে, এই ভয়ে বাইরে করেছি, এই কথাটা কিন্তু বলা যাবে না। তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি স্যার বিএডটা আমি করেছি, টাকার প্রবলেম হয়েছে, মানে ওখানে বিএড এর এমন একটা সময় ছিল যে অনেক পরিমাণে টাকা চাইছিল। আমরা লাস্ট 1 বছরের করেছিলাম 14-15 সেশনে, তো ওই সময়তে প্রচুর পরিমাণে টাকা চাইছিল, মানে ওয়েস্ট বেঙ্গলে। তার জন্য আমি বাইরে থেকে করেছিলাম, ওখানে আমি কাউন্সিলিং এ পেয়েছিলাম বলে একটু কমে হয়েছিল। এটা হচ্ছে মেন কারণ ধরুন। হ্যাঁ, তো এটাও বিশ্লেষণ তুমি দিতে পারো, এটা একটা ভালো পয়েন্ট। এটা একটা ভালো পয়েন্ট যে সেই সময় যে আমার আর্থিক অবস্থা ভালো ছিল না, এবং এখানে পশ্চিমবঙ্গে যেটা গভর্নমেন্ট কলেজ, সেখানে আমি সুযোগ পাইনি। তো প্রাইভেট কলেজে সেই সময় চার্জ অনেকটা বেশি ছিল, ওই জন্য আমি বাইরে আমার আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য সেই কলেজে ভর্তি হয়েছিলাম। এটা একটা পয়েন্ট দিতে পারো। সবসময় একটু নিজেকে সেলফলেস দেখাবার চেষ্টা করবে, আর্থিক অবস্থা এই ব্যাপারটাকে তোলার চেষ্টা করবে, এটা খুব ভালো পয়েন্ট। অলিপর্ণা হাত তুলে আছো, বলো। নো স্যার। আচ্ছা, তাহলে পরে এবার আমরা কিন্তু ক্লাসের মধ্যে ঢুকি। ইন্টারভিউতে যখন তুমি প্রাইমারি ইন্টারভিউ দিতে যাবে, তখন এখানে মেনলি কিছু কিছু প্রশ্ন করা হয়। আমি কি সেগুলো লিখে দেব না আমি বলে দেব, তোমরা নিজে নিজে লিখে নেবে? বলো যা করবে। আমি বলে দিলে পরে আরেকটু ভালো হতো। বলে দিন। সেটা চলো তাহলে লিখিয়ে দিই। আমি বললে পরে তোমাদেরকে লিখতে হবে, আর আমি লিখলে পরে পরে তোমরা লিখতেও পারো, আবার না লিখলে পরে পিডিএফ পেয়ে যাবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, অসুবিধা নেই। চলো তাহলে একটু লিখিয়ে দিই। ওকে, তো ইন্টারভিউর কোশ্চেন, যেহেতু তুমি প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছ, এই জন্য তোমাকে কিন্তু প্রাইমারিতে যে সিলেবাস রয়েছে সেগুলো তো তোমাকে জানতেই হবে। এবার তুমি যখন শিশু উল্লেখ করছো, কথার মধ্যে শিশু শব্দটাকে ব্যবহার করছো, যে আমার শিশুদের পড়াতে ভালো লাগে, বা শিশুদেরকে পড়িয়ে আমি আনন্দ পাই, বা শিশুদের সঙ্গে সময় কাটাতে আমার আনন্দ পাই, তাহলে শিশু শব্দটা যখন উচ্চারণ হচ্ছে তখন তোমাকে বলতেই পারে যে আচ্ছা আপনি তো প্রাইমারি স্কুলে যাবেন, তাহলে বলুন যে প্রথম শ্রেণীতে কি কি বই পড়ানো হয়। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে? স্যার আমার বই আর সহজ পাঠ। সহজ পাঠ, ঠিক আছে। তাহলে প্রথম শ্রেণীতে আমার বই পড়ানো হয় আর সহজ পাঠ পড়ানো হয়। স্বাস্থ্য ও শারীর শিক্ষা না, প্রথম শ্রেণীতে নেই। প্রথম শ্রেণীতে স্যার দুটো বই। হ্যাঁ, তাহলে লিখে দাও প্রথম শ্রেণীতে কি কি বই পড়ানো হয়। এই তোমার স্পিকারটা মিউট করে দাও চিন্ময়। ওকে, তাহলে এক্ষেত্রে দুটো বই পড়ানো হয়, একটা হচ্ছে আমার বই, আর এর সাথে পড়ানো হয় সহজ পাঠ। তবে এই দুটো বইয়েরই
শুধুমাত্র প্রথম ভাগটাই পড়ানো হয়। ওকে, এটা হচ্ছে প্রথম শ্রেণীর চলে গেল। তারপর তোমাকে হয়তো প্রশ্ন করতে পারে যে আচ্ছা তাহলে দ্বিতীয় শ্রেণীতে কি কি বই পড়ানো হয়। ওকে, দ্বিতীয় শ্রেণীর বই যেটা সেটা আমার বই আর সহজ পাঠ পড়ানো হয়, তবে এখানে দ্বিতীয় ভাগটা পড়ানো হয়। আমার বই ও সহজ পাঠ এদের দ্বিতীয় ভাগ। ওকে, আচ্ছা, তৃতীয় শ্রেণী আর চতুর্থ শ্রেণী এদের ক্ষেত্রে বাংলা বইয়ের নাম জানা আছে কারো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পাতাবাহার। বাংলা পাতাবাহার। ঠিক, তৃতীয় শ্রেণীর বাংলা বই। আর ইংরেজি বইয়ের নাম? বাটারফ্লাই। 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 উইংস আর আছে উইংস একটা। আছে একটা, হ্যাঁ উইংস উইংস আছে, আছে। হ্যাঁ ওটা আলাদা। মেনলি প্রধান যে বই সেটা হচ্ছে পাতাবাহার একটা, আর একটা হচ্ছে বাটারফ্লাই। এই দুটো বই মেনলি। আচ্ছা, নেক্সট প্রশ্ন আর কি কি হতে পারে, মানে যেগুলো কমন টাইপের প্রশ্ন সেই প্রশ্নগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। আচ্ছা, এটা তৃতীয় আর চতুর্থ দুটো ক্ষেত্রে নেব, হ্যাঁ। আচ্ছা, কেউ বলতে পারবে যে এনসিইআরটির ফুল ফর্ম কি? স্যার আমি বলবো, বলে দাও। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ভেরি গুড। ম্যাথামেটিক্স, হুম, তৃতীয় শ্রেণীতে ম্যাথামেটিক্স। আমার গণিত। আমার গণিত। হ্যাঁ, মানে তাহলে তৃতীয় শ্রেণীতে তো 4টি বই টোটাল। তৃতীয় শ্রেণীতে পরিবেশ বই একটা আছে, আমাদের পরিবেশ। হ্যাঁ, তা মোট কটা বই? 7টা বই। 7টা বই। 7টা বই। 7টা বই। 7টা বই। সে একটু বলুন না 7টা বইয়ের নাম। বইয়ের নাম দিয়েছিলাম মনে হয়, কেউ একজন বলো তো। স্যার পাতাবাহার, বাটারফ্লাই, উইংস, আমার গণিত, আমাদের পরিবেশ আর স্বাস্থ্য শারীর শিক্ষা। শারীর শিক্ষা। ওকে, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এনসিইআরটি। আর যদি বলা হয় এনসিটি এর ফুল ফর্ম তাহলে? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। ফর টিচার এডুকেশন, ঠিক। অফ হবে না, এখানে ফর টিচার এডুকেশন। হুম হুম। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারগুলো আমার মনে হয় লেখার থেকে যেভাবে পড়াচ্ছিলাম সেভাবে একটু বেশি ভালো হবে, আমার এটা মনে হচ্ছে। যাই হোক, বলতো যে পশ্চিমবঙ্গের বর্তমান যে শিক্ষামন্ত্রী তার নাম কি? ব্রাত্য বসু। ব্রাত্য বসু। আর এর আগে কে ছিল? পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওনার ব্যাপারে আর কোনো আলোচনা এখানে করা যাবে না, কারণ ক্লাসটা রেকর্ড হচ্ছে। তারপর আমরা যে শিক্ষক দিবস পালন করি, আপনি তো একজন শিক্ষক হবেন, তো শিক্ষকদের জন্য একটা নির্দিষ্ট দিন দেওয়া আছে, সেই দিনটার নাম হচ্ছে শিক্ষক দিবস। তো এই শিক্ষক দিবস আমরা কেন পালন করি কেউ বলতে পারবে? স্যার সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে। হ্যাঁ, সর্বপল্লী রাধাকৃষ্ণনকে স্মরণ রাধাকৃষ্ণনের স্মরণের জন্য। স্মরণের জন্য। আচ্ছা, স্কুলে এই যে মিড ডে মিল প্রক্রিয়া যেটা চলছে, এই প্রক্রিয়া সম্পর্কে আপনার কি মতামত? এই মিড ডে মিল বন্ধ করে দেওয়া উচিত না কন্টিনিউ রাখা উচিত?
স্যার রাখা উচিত। মিড ডে মিল রাখা উচিত, হুম। কেন? স্যার অবশ্যই মিড ডে মিল যে আমাদের সরকার থেকে প্রকল্পটা নেওয়া হচ্ছে সেটা রাখা উচিত, এবং সেটা যথেষ্ট গুরুত্ব আছে। আমাদের এই স্কুল শিক্ষায় অন্তর্ভুক্ত সমস্ত শিশুদের অর্থনৈতিক অবস্থা তো সমান নয়, তো তাদের যাতে পড়াশোনা শিক্ষা লাভের সাথে সাথে মানে সঠিক খাদ্যাভ্যাস তৈরি হোক এবং তাদের পুষ্টির যাতে কোনো অভাব না হয়, তারা যেন সুস্থ সবলভাবে শিখতে পারে এবং বেড়ে উঠতে পারে, সেই জন্য সরকার থেকে প্রকল্পটা নেওয়া হয় এবং সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই এটা রাখা বাহ, উচিত। খুব সুন্দর বলেছে অলিপন্না। আচ্ছা বলো তো, এই যে মিড ডে মিল প্রকল্প সেটা চালু কত সালে হয়েছিল? স্যার 1995 সালে। হ্যাঁ। আচ্ছা, আপনি যে টেট পরীক্ষায় বসেছেন তার আগে আপনাকে একটা ডিএলএড ডিগ্রি অর্জন করতে হয়েছে, তো সেই যে ডিএলএড তার ফুল ফর্ম কি? স্যার আমি বলবো, ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, যদি দেখা যায় কোনো সময় যে একটা স্টুডেন্ট সে দিনের পর দিন ক্লাস বন্ধ করছে, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন? সুরঞ্জন বলো, সুরঞ্জনা বলো। স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। যদি কোনো একজন ছাত্র দিনের পর দিন সে অনুপস্থিত স্কুলে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? প্রথমে আমি আগে আমার যে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আছে তাকে জানাবো যে স্টুডেন্ট এতদিন ধরে স্কুলে অ্যাবসেন্ট আছেন। তারপর উনি যা স্টেপ নেবেন, উনি তারপর স্কুলে তার বাবা মাকে কল করবেন যে কেন আসে না, তার কারণ জানাতে আগে চেষ্টা করব, তারপর সেই অনুযায়ী আমি স্টেপ নেব। আচ্ছা, আপনার কি মনে হয় যে আপনি ফোন নাম্বার খুব সহজেই পেয়ে যাবেন? এখন তো যখন বাচ্চাদেরকে, হ্যাঁ বাচ্চা কল মানে হচ্ছে বাবা মাকে আমি ডেকে পাঠাবো। আর এখন ফোন নাম্বার পাওয়াটা আমার মতে বলে ইজি, কারণ হচ্ছে আমরা যখন এখন স্টুডেন্ট প্রোফাইল যখন তৈরি হচ্ছে আমাদের সমস্ত ডিটেলস এখানে দিতে হচ্ছে, বা এমনকি বাবা মার ফোন নাম্বারও ওখানে অ্যাড থাকছে, সুতরাং আমরা যখন স্টুডেন্টের প্রোফাইল ঘাটবো আমরা বাবা মার ডিটেলসও পেয়ে যাব। স্টুডেন্টের প্রোফাইল আপলোড করার কথা বললেন, তো স্টুডেন্টের প্রোফাইল আপলোড কোথায় করা হয়? বাংলা শিক্ষা পোর্টালে। বাংলা শিক্ষা পোর্টালে, ভেরি গুড, খুব সুন্দর। ওকে, নেক্সট প্রশ্ন, নিতা পাল। পরীক্ষার খাতা আপনি দেখছেন একটা শিশু, সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে বর্ণনামূলক বা বানিয়ে একটু লিখতে হবে, এই ধরনের প্রশ্ন। তাহলে সেই ক্ষেত্রে আপনি কাকে বেশি নাম্বার দেবেন? যে শিশুটি হুবহু বইয়ের মতো লিখেছে আর যে নিজের মতো লিখেছে, কোনটাকে দেবেন বেশি নাম্বার? স্যার যে নিজের ভাষায় উত্তর গুছিয়ে লিখছে। হ্যাঁ, ভেরি গুড, যে গুছিয়ে লিখছে এবং সেটা যেন নিজের ভাষায় হয়, যেন নিজের ভাষায় হয়। ধরুন আপনি কোনো একটা জটিল বিষয় পড়াচ্ছেন ক্লাস 4 এর বাচ্চাকে, তাহলে সেই জটিল বিষয়কে আপনি কিভাবে উপস্থাপন করবেন? স্যার গল্পের ছলে হতে পারে। গল্পের ছলে উদাহরণ দিয়ে সেই জটিল বিষয়টাকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে। বাস্তবের সঙ্গে মিলিয়ে তো এটা বোঝানো যেতে পারে, যেটা আমার পারিপার্শ্বিক যেটা আমরা দেখছি। উদাহরণের কথাটা ওই জন্যই বললাম, তুমি ঠিক বলেছো। মূর্ত প্রক্রিয়ার মাধ্যমে, মানে যদি কোনো রিয়েল অবজেক্ট দিয়ে তাদেরকে বোঝানো যায় তাহলে আরো সুবিধা হবে। সেটা বোর্ডে এঁকেও টিএলএম ব্যবহারের মাধ্যমে হতে পারে। হ্যাঁ, টিএলএম ব্যবহারের মাধ্যমে হতে পারে, বাস্তব উদাহরণের সাহায্যে এবং গল্পের ছলে। কারণ হচ্ছে ছোট্ট শিশু তো, তাকে বাস্তব কিছু উদাহরণ দেওয়া, তাকে টিএলএম প্রোভাইড করা, হ্যাঁ, এবং হচ্ছে কি বললাম, আর কি বললাম যে ভুলে গেলাম, যে তাকে উদাহরণ দিতে হবে, গল্পের ছলে উপস্থাপনটা করতে হবে। তার ছোট শিশুর ক্ষেত্রে গল্পটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কি। তারপর ধীরে 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 তখন তুমি গভীরে প্রবেশ করতে পারবে। আচ্ছা, বর্তমানে এই যে আমাদের স্কুল,
যেখানে আমরা ছোট বাচ্চাদেরকে পড়াই, বিদ্যালয়। তো ভারতের দুটো শিক্ষা কেন্দ্রের নাম বলতো যেটা খুব বিখ্যাত ছিল এক সময়। নালন্দা আর তক্ষশিলা। তক্ষশিলা, নালন্দা, নালন্দা। শিশুদেরকে আপনি যখন পড়াবেন তখন সেই ক্ষেত্রে শিশুর মনকে বোঝা কিন্তু খুবই জরুরি, কারণ শিশুর মন যদি আপনি না বোঝেন ঠিকঠাক ভাবে তাহলে আপনি কিন্তু সেই শিশুকে পড়াতে পারবেন না, কোনো একটা জিনিস যেটা শেখাতে চাইছেন সেটা তাকে শেখাতে পারবেন না। তাহলে এই যে শিশু মনোবিদ্যা বা চাইল্ড সাইকোলজি, এই চাইল্ড সাইকোলজির সঙ্গে যুক্ত কয়েকজন মনীষীর নাম বলুন তো। স্যার পিয়াজে, স্যার পিয়াজে, পেভলভ, ওয়াটসন, ফ্রয়েড, অনেক আছে, ফ্রয়েড, পেস্টালসি, ওয়াটসন, পেস্টালসি, স্পায়ারম্যান, প্রচুর আছে, প্রচুর আছে। ফয়েবেল, মন্তেশ্বরী, মন্তেশ্বরী। স্যার যদি ভারতীয় বলা হয় তখন কি হবে স্যার? হ্যাঁ, যদি ভারতীয় বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, গান্ধীজি, এগুলো তো। সুকুমার গান্ধী। গান্ধীজির এক্সাম্পলটা খুব বেস্ট এক্সাম্পল। কারণটা কি কারো জানা আছে? বুনিয়াদী শিক্ষা উনি বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার জন্য, বুনিয়াদী শিক্ষা ব্যবস্থা প্রচলন করার জন্য। আচ্ছা, আপনি একটা শিশুকে কোনো জিনিস বোঝাতে পারছেন না বা তার মন লাগছে না, সেই ক্ষেত্রে আপনি একটা গিফট প্রোভাইড করলেন, একটা উপহার দিলেন একটা শিশুকে। তাহলে এই যে উপহার দেওয়ার যে প্রথা, এটাকে কে প্রবর্তন করেছিলেন জানা আছে কারো? স্যার ফ্রয়েবেল। ফ্রয়েবেল, ভেরি গুড, খুব সুন্দর। আচ্ছা, সর্বশিক্ষা অভিযান, এই সর্বশিক্ষা অভিযান কত সালে চালু হয়েছিল জানা আছে কারো? 2002, স্যার 2001। 2001। রাইট টু এডুকেশন, যাকে সংক্ষেপে আমরা বলি আরটিই, এই আরটিই ঘোষণা কবে হয়েছিল বা চালু কবে হয়েছিল? 2009। আর কবে থেকে এটাকে কার্যকর হয় স্যার? 2010। 2010 সালে। ভেরি গুড। আচ্ছা, প্রাথমিক শিক্ষার এই সম্প্রসারণের ক্ষেত্রে আপনার স্কুলের এমন একটি উপাদানের নাম বলুন বা এমন একটি উপাদানকে উল্লেখ করুন যেটা প্রাথমিক শিক্ষার সম্প্রসারণে বিশাল গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আছে স্কুলের। ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড। আচ্ছা, ব্ল্যাকবোর্ডের উপরে একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের নাম অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড কি? সাক্ষরতার হার বৃদ্ধি করা। সাক্ষরতার হার বৃদ্ধি করার জন্য কি করা হয়েছিল? স্যার গ্রামীণ পরিবেশে শিক্ষার মান উন্নতি করার জন্য এখানে কত শিক্ষা সহায়ক উপকরণের জন্য উপকরণ হিসাবে ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার এসবগুলো প্রোভাইড করা হয়েছিল। হ্যাঁ, সেটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড মানে হচ্ছে যে সমস্ত এলাকাগুলো পিছিয়ে পড়া শিক্ষার দিক থেকে, সেই ক্ষেত্রে এই প্রজেক্টটা ব্যবহার করা হয়েছে। সেখানে চক, ডাস্টার এবং ব্ল্যাকবোর্ডের ব্যবহার করে শিক্ষার সম্প্রসারণের কাজে ব্যবহার করা হয়েছিল আর কি ব্ল্যাকবোর্ডকে, আর ওটাই হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। আচ্ছা, ধরুন যে আপনার স্টুডেন্ট এমন একটা প্রশ্ন করে দিল যেটা আপনার জানা নেই, একজন ছাত্র বা একজন ছাত্রী প্রশ্ন করলো যেটা আপনার জানা নেই, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? ওটা জেনে এসে পরে বলবো। হ্যাঁ, সেই বিষয়টা তখন তাকে বলতে হবে যে, তখন তাকে পলাইটলি বলতে হবে যে বাবু এই বিষয়টা তো আমার এখন জানা নেই, আমি তোমাকে এটা বলতে হবে। আরে কি আর রাজুই, এই মনীষা মিউট করো, মনীষা মিউট করো। ওকে, নেক্সট। ছোট শিশুরা কিছু শব্দ উচ্চারণ করে, অর্থহীন আওয়াজ, মানে যার কোনো অর্থ থাকে না কিন্তু শব্দ উচ্চারণ করে, সেই অর্থহীন আওয়াজকে কি বলা হয়? বাবলিং। 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 এই বাবলিং কত বছর বয়সী শিশুদের মধ্যে দেখা যায়? 6 মাস। 6 মাস। 8 মাস। 6 থেকে 12 বছর।
6 থেকে 1 বছর, 6 মাস থেকে 1 বছর থেকে। 6 থেকে হ্যাঁ 6 থেকে 12 মাস বা 1 বছর। হ্যাঁ ঠিক বলেছো, খুব সুন্দর বলতে পারছো। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে, একটা ছোট শিশু সে ক্লাস 1-এ পড়ছে, তাকে যোগ আপনি কিভাবে শেখাবেন? স্যার ওদেরকে কিছু খাওয়া, পেন দিয়ে পেন চক দিয়ে, বা আরেকটা স্যার হতে পারে স্যার কাঠি ভেঙে কাঠির সাহায্যে শেখানো যেতে পারে, বা তাদের বন্ধুদের ভাগ করে সেগুলো মিলিয়ে গোনানো। ক্লাসরুমের ভেতরে আপনি কি কি উপায় অবলম্বন করতে পারেন যার দ্বারা একজন শিশু সে যোগ শিখতে পারবে? স্যার যদি পেন পেন থাকে বা নিয়ে করি বন্ধুদের মধ্যে দিয়ে, যে যোগ করানো, যে কতগুলো তোমার এই বন্ধুকে দিয়েছো বা এইভাবে যোগ করানো। ক্লাস 1 এর বাচ্চা পেন ইউজ করে না, নরমালি পেন ইউজ তাহলে করে না। চক থাকে, চক থাকে, চক ক্লাসে বাচ্চাদের ইউজ করেও করা যেতে পারে। বাচ্চাদের ইউজ করে করা যেতে পারে, চক ইউজ করে। ক্লাসরুমের কথা যখন বলেছি তখন মেইনলি ফোকাস হবে চকের উপর। আমরা চক ইউজ করে করতে পারি, আঙুল গুনিয়ে করতে পারি, আঙুল গোনার মধ্যে। আর সবচেয়ে ভালো হচ্ছে যখন খেলার মাধ্যমে বলা হবে, যদি আমরা খেলার মাধ্যমে দিতে চাই তখন সেটা হচ্ছে বাচ্চাদেরকে গুনিয়ে দিয়ে। একটা ক্লাসরুমে কতগুলো বাচ্চা আছে তাদেরকে লাইনে দাঁড় করানো হলো, সেখান থেকে বলা হলো যে একজনকে মনিটরিং করার জন্য রাখা হলো, ঠিক আছে? 10 জন বাচ্চা দাঁড়িয়ে আছে, একজন মনিটর করছে, তাকে বলা হলো যে 3 বাদ দাও, তখন 3 জনকে সে সরিয়ে দিল, দিয়ে বলা হলো যে এবার কতজন আছে, তখন সে গুণে দেখে নিল 7 জন আছে। এবার তাকে বলা হয় যে বোর্ডে তুমি 3 লিখে দেখাও তো, বোর্ডে তুমি 7 লিখে দেখাও তো, বোর্ডে তুমি 10 লিখে দেখাও তো। এবার 10 এর নিচে বলবে যে বাদ দেবে, তাহলে উপরে লিখো 10, তার নিচে লিখো 3, বিয়োগ দাও, দিয়ে দাগ দিয়ে দিলে। দাগ দিয়ে দেওয়ার পর তাকে এবার জিজ্ঞেস করো কতজন হলো, 7। তো 7 কেমন হয় তুমি নিজে লিখে দেখাও, সে কিন্তু বোর্ডে গিয়ে 7টা লিখে দিল। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ কি না? স্যার বলছি, ইন্টারভিউতে যদি এরকম কোশ্চেন করে যে তুমি কিভাবে যোগ শেখাবে বা যোগ শেখানোটা এখানে ডেমোটা দেখাও, তাহলে তো আমি তাদেরকে বলতে পারি না যে আমি আপনাদেরকে বাইরে বার করছি, আপনাদের কাউন্ট করছি। তো সেখানে আমাদের হয় চক গুনিয়ে দেখাতে হবে, না হলে বোর্ডে ড্র করে, স্টিক ড্র করে দেখাতে হতে পারে। ও না, হ্যাঁ তুমি যেটা বলছো সেটা হচ্ছে যে একটা ডেমো দিয়ে দাও। ডেমো দেওয়া আর মুখে বলার মধ্যে পার্থক্য আছে, কিন্তু দুটো কন্ডিশন হতে পারে। যদি ডেমোর ক্ষেত্রে বলে তাহলে তুমি সেখানে চক ব্যবহার করবে, আর যদি জাস্ট জিজ্ঞেস করে কি করে শেখাবেন তখন তুমি এতগুলো অপশন তাদেরকে দিতে পারো। স্যার বলছিলাম বোর্ডে দাগ কেটে তো করা যেতে পারে এটা যোগ? হ্যাঁ স্যার, হ্যাঁ, ডেমোর বোর্ডে ক্ষেত্রে দাগ কেটে বোর্ডে করা কি যেতে বিভিন্ন পারে। রকম ড্রয়িং করে করা যেতে পারে না? হ্যাঁ, দাগ কেটে কেটে করা যেতে পারে, অসুবিধার কিছু নেই। দাগ কেটে, আঙুল গুনে, চক গুনে, চক ভেঙে করা যেতে পারে। মানে হয়তো একটা চক আছে, তাকে তুমি 3টে ভাগ ভাগ করে দিলে 3টে চক হয়ে গেল তার কাছে। ধরো একটাই চক আছে যেখানে তুমি গিয়েছো ইন্টারভিউ দিতে। স্যার ইন্টারভিউতে তো বেশি চক থাকবে না, ওখানে তো দাগ কেটে করাটাই মনে হয় বেশি হবে। দাগ কেটে আঙুল গুনে এগুলোই বেশি করবে। আর চকের এক্সাম্পলটা দেবে কিন্তু, যদি বলা হয় সময় তো সঙ্গে বলো। পেন থাকে, ওগুলো ইউজ করেও তো করানো যেতে পারে। যদি ডেমোর মাধ্যমেও যদি ওনাদেরকে পেন ধরে দেখাই, সেইভাবেও তো করা যেতে পারে। কারণ করা যেতে কিন্তু পারে, অতগুলো পেন তো directly বলে দেবে অ্যাভেলেবল যে থাকবে না তখন। অতগুলো পেন অ্যাভেলেবল থাকবে না, সবচেয়ে ভালো হবে দাগ কাটা আর আঙুল গোনা। আর ক্লাস 1 এর যোগ কিন্তু বড় যোগ হয় না, ছোট ছোট যোগ। ওকে হ্যাঁ স্যার, ছোট ছোট যোগ হয়। স্যার আমি এই একটা কথা 3 যোগ 7, স্যার 2 যোগ 5। স্যার জিজ্ঞেস করছিলাম স্যার, যদি ধরুন ডেমো দিতে বলে, যদি বলে দেয় শুধু ক্লাসটা উল্লেখ করে দিল যে ক্লাস 1 এর একটা ক্লাসের ডেমো দিন, ঠিক আছে? তো সেইখানে এমনি শুধুমাত্র বইয়ের পেজ ওয়াইজ টপিক না তুলে আমি 1 এর বাচ্চাকে যোগ শেখানোর প্রসেস বা বিয়োগ শেখানোর প্রসেস বা আপনার লেটার শেখানো, এইগুলো তো ডেমো দিতে পারি, তাই জিজ্ঞেস করছিলাম। দিতেই পারো যদি ক্লাস উল্লেখ করে দেয় ক্লাস 1, তাহলে ক্লাস 1 এর ক্ষেত্রে কি কি থাকে? ক্লাস 1 এর ক্ষেত্রে মেইনলি হচ্ছে তোমার যে জটিল বানানগুলো আছে সেগুলো ছোটখাটো, অ আ কয়াকারে কা কয়সে কি, এগুলো থেকে শুরু হচ্ছে ক্লাস 1 এ। কিন্তু ছোট 1 এ অ থেকে শুরু করে চন্দ্র চাঁদ শিখে গেল, এবিসিডি শিখে গেল, সেগুলো লেখা শিখে গেল। 1 এ গিয়ে কিন্তু যোগটা শুরু হচ্ছে। ওকে, ছোট 1 এ যোগের উপর অত চাপ দেওয়া হয় না, শুধুমাত্র একে চন্দ্র দুইয়ে পক্ষ এগুলো লেখালেখি হয় সব, মানে প্রি প্রাইমারি, যেটা ছোট 1 বলতে প্রি প্রাইমারি। তারপর 1 এ যখন যায় তখন থেকে সে কিন্তু যোগটা শুরু করে, আঙুলে গোনা যোগগুলো, 2 যোগ 1 3, 5 যোগ 7 12, এইরকম টাইপের যোগগুলো, মানে বড় বড় 12 যোগ 15 এই যোগটা নয়, কিন্তু ওটা পরে হয় ক্লাস 1 এর
যখন ক্লাস 1 শেষ হতে আসছে তখন ওটা হয়, প্রথম দিকে ছোট ছোট যোগগুলো হয়। তো সেক্ষেত্রে আঙুল গুনে বা দাগ কাটা এগুলোকেই তুমি ফলো করবে। এবার তোমাকে যদি বলে দেয় যে তুমি যে কোনো একটা ডেমো নাও, তখন তুমি কিন্তু ABCDও শেখাতে পারো, কোনো সমস্যা কিছু নেই, কারণ ক্লাস 1 তোমাকে উল্লেখ করে দিয়েছে। তুমি সেখানে কয় আকারে কা, কয় সে কি, কয় দেখি কি, এগুলোও শেখাতে পারো, সমস্যার কিছু নেই। বা তুমি একটা কবিতা, সেটাও তুমি শেখাতে পারো, তুমি যোগ শেখাতে স্যার পারো, তুমি এখানে বিয়োগ শেখাতে পারো। ক্লাস 1 যদি বলে দেয়, নির্দিষ্ট করে যদি কোনো সাবজেক্ট না বলে, সেই ক্ষেত্রে ইচ্ছে মতো তুমি করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রে বলা হয় স্যার আপনার বলছি পছন্দ মতো করে দেখেন, ডেমো দিয়ে সাবজেক্ট দেখেন। না বলে দিলে তাহলে তো নিজেদের মতো করা গেল কোন একটা পার্টিকুলার টপিক নিয়ে, কিন্তু যদি সাবজেক্টের মধ্যে স্পেসিফিক ভাবে বলে যে এই চ্যাপ্টারটা বলতে হবে, তো এই চ্যাপ্টার বলতে গেলে কি মানে বইয়ের মতো করেই বলতে হবে, না নিজেদের ভাবে মতো করে আমরা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারি? নিজের মতো করে রিপ্রেজেন্ট করবে, আচ্ছা রিপ্রেজেন্ট সব স্যার আমার নিজের একটু মতো করে। প্রবলেম রয়েছে, আমি লিভ করব ক্লাসটা? হ্যাঁ, লিভ করো, রেকর্ডিং থেকে যাবে, অসুবিধা নেই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হুম, ঠিক আছে। নিজের মতো করে আর ক্লাস স্যার সবসময় নিজের স্টাইলে হবে। ধরুন মানে ওই গ্রামারের ক্লাস বা অন্যান্য ক্লাস, তো প্রত্যেকটা মানে ক্লাস ওয়াইজ তো ডিফার করে। এবার ক্লাস 2 এর যদি একটা পার্টিকুলার টপিকের গ্রামার, সেটাই যদি আমাকে ক্লাস 3 তে পড়াতে হয়, তাহলে আমাকে কি চেঞ্জেস করতে হবে, বা সেটা যদি বলে ক্লাস 5 এ পড়ালে তুমি কিভাবে পড়াবে। তো এই ট্রানজিশনটা যদি কখনো দেয় যে এই ধরুন টেন্স, পাস্ট টেন্স বোঝাচ্ছি আমি, পাস্ট টেন্সটা আমি ক্লাস 2 তে যেভাবে বোঝাবো ক্লাস 5 এ তো সেভাবে বোঝাবো না। তো ওটার ডিফারেন্সটা কি হবে, কি করবো একটু যদি বলেন স্যার, বা ম্যাথের ক্ষেত্রে ক্লাস কোনো 2 টপিক এ ধরুন। আমি বলছি, ক্লাস 2 এর টেন্সের ধারণা নেই সেখানে। সেখানে কি আছে, সেখানে মানে আমি পশ্চিমবঙ্গ বোর্ডের কথা বলছি, সেখানে কি আছে, দিস, দ্যাট, ওই দূরে থাকলে কাছে থাকলে কি হবে, একটা থাকলে কি হবে, দুটো থাকলে কি হবে, এই ব্যাপারগুলোই আছে। ওখানে টেন্স পুরোপুরি কিন্তু নেই। এম ইজ আর এর বসানো, মানে একটা সেন্টেন্স দেওয়া আছে, মিডিলে গ্যাপ দেওয়া আছে, এবার এম ইজ আর কোথায় বসবে, তখন তাকে বোঝাতে হবে ছোট বাচ্চাকে যে দেখো এখানে কি আছে, এম, এ এম, এম, আই এস, ইজ, এ আর ই, আর। এম মানেও হয়, ইজ মানেও হয়, আর মানেও হয়, কিন্তু এখানে কোথায় এম বসবে এই ফাঁকা জায়গাতে, কোথায় ইজ বসবে, কোথায় আর বসবে, তিনটেই তো হয়, তাহলে তিনটে কোথায় কি বসবে, এইভাবে ডেমো দিতে হবে। যে যদি কোনো সময় আমি, আমরা থাকে, আমি থাকে, তাহলে পরে আই হবে। বা ওইভাবে তুমি শেখাতে পারো যে ফার্স্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায় তাহলে পরে ইজ হবে, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার বোঝায় তারপরে এম হবে, আর বাদ বাকি সব জায়গাতেই আর হবে। তা থার্ড পারসন মানে কি, আমি, আমরা, তুমি, তোমরা, বাদ দিয়ে সবাই থার্ড পারসেন্ট। আর সিঙ্গুলার মানে হচ্ছে একাই। তাহলে বলো হি মানে কি, হি মানে হচ্ছে সে, তাহলে সে মানে একজন হচ্ছে, তাহলে পরে বলো তো এখানে ইজ বসবে না আর বসবে না এম বসবে, এইভাবে শেখাতে হবে। তাহলে দোজ আর দ্যাট এই ব্যাপারগুলো আছে, আচ্ছা স্যার। বুঝতে পারছো? আচ্ছা বলছি যে এই যে ওটা বললেন যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেকেন্ড পারসন মানে এই জিনিসটা তো আমাকে তাহলে আগে ওদেরকে ইন্ট্রোডিউস করাতে হবে। ওটা কি আমরা সেই ইন্ট্রোডিউস ক্লাসে করাতে হবে ইন্ট্রোডিউস করাবো, না না, ওটা আগের বলবো যে ক্লাসে, আমরা আগের তো ক্লাসে আগে শিখেছিলাম? আগে আমরা শিখেছি, আগে আমরা শিখেছি সেটা। তুমি আচ্ছা যখন আচ্ছা। ফার্স্ট পারসন কারণ অ্যাপ্লাই একই করবে ক্লাসে অলরেডি নতুন কিছু পারসন না, হ্যাঁ পারসন না শিখিয়ে তুমি পারসন সম্পর্কে বলতে পারবে না তো, তাই না? একটা ক্লাসে তুমি ধারণা দিতে পারবে না তো, যখন তুমি হ্যাঁ স্যার, অ্যামিজারের ধারণা দেবে তার আগে পার্সনের ধারণা রাখতে কারণ হবে। একটা টপিক বলতে গেলে আমাদের অনেক রিলেটেড টপিক চলে আসবে, তো আমাদের হ্যাঁ, ওই পূর্বজ্ঞানে রিলেটিভ কিছু টপিক ধারণা যেগুলো দিতেই হবে। সেগুলো হ্যাঁ পূর্ব জ্ঞানে বলা হবে যে আগেই তোমাকে শিখিয়েছি। ওকে। বা অঙ্কের ক্ষেত্রে যদি শেখাতে যাও তাহলে অঙ্কতে কি আছে, হ্যাঁ স্যার, যোগ মানে বিয়োগ আছে, অঙ্কের লেখা ক্ষেত্রে অঙ্ক। আমরা আগে কি করে রিলেট করব, যদি ধরুন যোগ শেখানোর ব্যাপারটা, সেখানে কি আমরা পূর্বজ্ঞান সম্পর্কে তাদের কি ধারণা জিজ্ঞেস করব কোন ক্লাসের ক্ষেত্রে বলো, নাম্বার আমি সেইভাবে বিষয়ে? তোমাকে বলে দিচ্ছি। ধরুন আমরা 2 এর ক্ষেত্রে যোগ শেখানোর ব্যবস্থা মানে হ্যাঁ, ব্যাপারটা করছি ক্লাসে। ক্লাস 2 এর ক্ষেত্রে যখন যোগ শেখাবে তখন আমরা কিন্তু ক্লাস 1 এ মেইনলি এক অঙ্কের আমরা শিখি আর 2 অঙ্কের অল্প অল্প একটু একটু শিখি, দিয়ে ক্লাস শুরু করতে হবে কি যে আজকের তো তো প্রিয় বাচ্চারা, আজকে আমাদের যে ক্লাস হবে সেটা হবে যোগের উপর। যোগ তোমরা ক্লাস 1 এ করেছো, যোগ খুব সোজা তাই না? যোগ কিভাবে করেছিলাম বলো তো, আঙুল গুনে গুনে, মনে পড়ছে কারো? আরে দাগ কেটে কেটেও করেছিলাম, কারো মনে পড়ছে?
তখন তারা রেসপন্স করবে, মানে সেটা তুমি মানে ফিল করবে যে হ্যাঁ রেসপন্স করে নিচ্ছে। তাহলে পরে চলো আজকে আমরা ছোট্ট একটা যোগ শিখি। সবসময় ছোটতে যাবে, কোনো সময় বড় যোগে যাবে না, মানে ইন্টারভিউ ভালো যাওয়ার একটা জায়গা আছে। যে ছোট্ট একটা যোগ দিয়ে শুরু করবে, যে এটা কত 7, এটা কত 3, এটা কি চিহ্ন, যোগ চিহ্ন। তাহলে পরে যোগ করতে হবে, তাহলে দাগ কাটবে না আঙুল গুনবে? তাহলে দাগ কাটবে, চলো তাহলে দাগ কাটি 7টা। আবার কটা কাটতে হবে? 3টে। 3টে গুনে নাও এক ধার থেকে, 1 2 3 4 5 6 7, আবার 1 2 3 মানে হয়ে গেল 10। কত হলো 10? 10-এর কত বসবে বলেছিলাম, কারো মনে আছে? কারো মনে আছে? 0 বসবে বলেছিলাম, তার 10-এর হয়ে গেল 0। এইভাবে মানে তুমি যে ক্লাসটা নেবে সেই ক্লাসের মধ্যে কিন্তু তোমার একটা এনার্জি থাকবে, শেখানোর প্রতি তোমার একটা ভালোবাসা প্রকাশ হবে সেই ক্লাসে। বুঝতে পেরেছো? তোমার দেখবে কি যে তুমি কতটা ভালোবেসে তার কাছে রিপ্রেজেন্ট করছো। তোমার যে পড়ানো সেটা দেখে ছেলে পেলে বা ওই বাচ্চারা কতটা তারা মোটিভেট হচ্ছে, তারা কতটা পড়াশোনার প্রতি আগ্রহ হচ্ছে। ছোট শিশুরা পড়াশোনার প্রতি আগ্রহ তোমার কথা বলার ভঙ্গিতে হবে। তুমি যদি রেগে রেগে বলো, এই 7 লিখ রে, লেগেছে 7, এবার 3 লেখ, বল নালে পরে পিটবো, তো এরকম করলে হবে না। সবসময় এটা মানে ক্লাস যখনই হবে, যে ডেমো যখন তুমি দেবে সেই ডেমোতে কিন্তু তোমার পোলাইট মনোভাব, তোমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এবং শিশুদেরকে যে তুমি ভালোবাসো সেই ভালোবাসার বহিঃপ্রকাশ যেন ঘটে। বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে। অঙ্কের উপরে কি কি প্রশ্ন হয় সে নিয়ে পরে আমি একটা ক্লাস করাবো, আমার ওটা মাথায় আছে যে শুধু অঙ্ক থেকে কি কি প্রশ্ন হতে পারে সে নিয়ে আমি ডিটেলস একটা ক্লাস করাবো। ওটা নিয়ে চাপের কোনো কিছু নেই, আমি করিয়ে দেবো, কারণ আমার সাবজেক্টই তো ম্যাথ, আমি সেটা করিয়ে দেবো। হ্যাঁ, চাপ নেই। আচ্ছা, ধরুন মানে এখন তোমরা টিচার, তোমরা ইন্টারভিউ দিতেছো, এই জন্য আপনি বলছি, আমি মেনলি তুমি করে কথা বলি। তো ধরুন যে আপনি ক্লাসে পড়াতে পড়াতে কোনো একটা ভুল করে দিয়েছেন, রিডিং পড়াচ্ছেন, একটা বানান হয়তো মিস্টেকলি ভুল হয়ে গেছে, কিন্তু ছেলেরা নোটিস করে নিয়েছে, আপনাকে বলছে ম্যাম ম্যাম স্যার স্যার আপনি কিন্তু এটা ভুল বলেছেন, এটা না এটা হবে। তখন আপনি কি করবেন? স্যার বলবো? বলো। স্যার আমি প্রথমে বলবো আমি ইচ্ছে করে ভুল বলেছি, দেখতে চেয়েছি যে তোমরা ক্লাসে মনোযোগ দিয়ে শুনছো কিনা, আমি যে ভুল বলেছি তোমরা সেটা বুঝতে পারছো কিনা, এইটা জানার জন্যই আমি ভুল বলেছি ইচ্ছে করে। এটা বলা যেতে পারে? হ্যাঁ বলতে পারো, এবং তার সঙ্গে আরেকটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে প্রশংসা। সেই সেটা বাচ্চাটার বলতে হবে যে প্রশংসা। হ্যাঁ বাহ খুব ভালো, তুমি এটা ধরতে পেরেছো। হ্যাঁ, যে আমি ইচ্ছে করে ভুল বলেছিলাম, আমি তো দেখতে চাইছিলাম যে তোমরা ধরতে পারো কিনা, আর তুমি ধরতে পেরেছো, বাহ দারুণ তো। তোমার কিন্তু পড়াশোনায় খুব মনোযোগ আছে, তুমি ভবিষ্যতে একদিন না অনেক বড় হবে, অনেক এগিয়ে যাবে। এইভাবে তুমি পড়াশোনা চালিয়ে যাও। একটু মোটিভেশনও দিয়ে দিতে হবে, তার প্রশংসা করে দিতে হবে। বাচ্চারা প্রশংসা খুব পছন্দ করে। যদি স্বীকার করে যে ও সরি বলে আমার ভুল হয়েছে, ঠিক আছে থ্যাংক ইউ, হ্যাঁ এটাও করতে পারো। তুমি খুব এটা ভালো করে নিজের দেখেছো। পুরোটা মাইন্ডের উপর, হ্যাঁ যে ও হ্যাঁ এটা বলা যায় যে আরে তাই তো, আমি তো এটা কারণ লক্ষ্যই বাচ্চারা করিনি, কিন্তু তুমি এটা বুঝতেই লক্ষ্য পেরে করেছো। যাবে যে আমি ইচ্ছাকৃত ভুল করেছি না অনিচ্ছাকৃত ভুল করেছি। হ্যাঁ তুমি এটা স্বীকারও করতে পারো, পুরোটা এটা মাইন্ডের উপর ডিপেন্ড করছে, সিচুয়েশনের উপর। হ্যাঁ তুমি এটা স্বীকারও করতে পারো যে আরে বাহ তুমি এটা লক্ষ্য করেছো, আমি তো ভুল করে দিয়েছি, তুমি তো বেশ ভালোই পারছো, থ্যাংক ইউ তোমাকে তুমি এটা ধরিয়ে দেওয়ার জন্য। এটাও করতে পারো। এক্সপ্রেশন এমন হবে যাতে টোটালটাই তোমার টোটাল যে উদ্দেশ্য সেটা হচ্ছে শিশুদেরকে হ্যাপি করা, শিশুদেরকে শেখানো, কোনো সময় শিশুদেরকে আঘাত দেওয়া যাবে না, এইরকম একটা মাইন্ডসেট নিয়েই প্রত্যেকটা উত্তর হবে। কি প্রশ্ন হবে না প্রশ্ন হবে সব প্রশ্নের উত্তর সাজিয়ে দেওয়াটা পসিবল নয়, তবে হ্যাঁ সব প্রশ্নের উত্তর একটাই। কি উত্তর? নিজের পার্সোনালিটি ঠিকঠাক বজায় রাখা এবং শিশুদের প্রতি যে তোমার ভালোবাসা তার বহিঃপ্রকাশ করা, এটাই, আর কি শুনে। বলো কারো কিছু সমস্যা আজকে ক্লাস নিয়ে? ক্লাস ঠিকঠাক বুঝতে পেরেছো আজকে ক্লাস? তাহলে বাবু থাকলো আজকে এতটাই। হ্যাঁ মানে ক্লাস 1 2 3 4 এর মধ্যে প্রশ্নপত্র হবে, তো যারা ধরুন বিএড করেছে গ্রাজুয়েশন করেছে তাহলে কি সাবজেক্টের উপরে কি কোনো রকম প্রশ্ন করতে পারে? সাবজেক্টের উপর মানে প্রশ্ন করতে পারে, কিন্তু সাবজেক্টের উপর প্রশ্ন যেগুলো হয়েছে এখন পর্যন্ত সেগুলো খুব বেসিক প্রশ্ন হয়েছে। যেমন ধরো হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো বেসিক প্রশ্ন হয়, কারণ
তুমি ইন্টারভিউ দিতে গেছো প্রাইমারি লেভেলের, ওই জন্য গ্র্যাজুয়েশন লেভেলে তুমি যে কি বলবো এসএলএসটি পরীক্ষা দেওয়ার পর যদি তুমি ইন্টারভিউ দিতে যাও, সেখানে যে প্রশ্ন ধরবে সেটা কিন্তু এখানে ধরবে না। যেমন তোমার সাবজেক্ট হয়তো শুনলো যে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্স থেকে তোমার কি প্রশ্ন ধরবে, কোণ, বৃত্ত, এগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো অবশ্য, পরে ক্লাস নেবো অবশ্য। এগুলো থেকে প্রশ্ন ধরবে, কখনোই তোমাকে বলবে না যে আচ্ছা অ্যানালাইটিক অ্যালজেব্রাতে কি কি আছে বলুন তো, এটা বলবেই না। কারণ তুমি প্রাইমারি ইন্টারভিউ দিতে এসছো, থোড়ি না তুমি এসএলএসটি দিতে গেছো 11-12 ক্লাসের জন্য। তখন তোমাকে অ্যানালাইটিক্যাল অ্যালজেব্রা ধরবে, তখন তোমাকে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা ধরবে, তখন ওসব ধরবে। কিন্তু এখন বেসিক প্রশ্ন, যখন তোমার সাবজেক্ট শুনবে সেই সাবজেক্ট সম্পর্কে তোমার নলেজ আছে কিনা তার জন্য বেসিক কিছু প্রশ্ন করবে। যে হয়তো বললো যে আচ্ছা বলুন তো একান্তর কোণ বলতে কি বোঝেন, বা সন্নিহিত কোণ বলতে কি বোঝেন, এই ধরনের প্রশ্ন হবে। বুঝতে পেরেছো?